সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিয়াম শুভর আজকের পর্বে। আজকের পর্বটা শুরু করার আগে আমি একটি গান শুনছিলাম, সেই গানটি আপনাদেরকে শোনাতে চাই। চলুন দর্শক, আগে গানটা শুনে আসি, তারপরে আজকে আমরা আমাদের এপিসোড শুরু করব। চলুন আগে শুনে আসি। এই হলো বর্তমান সময়ের অবস্থা। সময় এখন বর্ষাকাল, হরিণ খামচায় বাঘের গাল। এই গানটি 2005 সালে ইত্যাদিতে প্রচার হয়েছিল। আর সেই গানটির সাথে বর্তমান সময়ের খুব মিল খুঁজে পাচ্ছি, তাই এই গানটি শুনছিলাম এবং আপনাদেরকে শোনালাম। একটি অনলাইন পোর্টালে আমি দেখছিলাম আজকের পত্রিকা, ওখানে লেখা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ, প্রশ্ন করলেই কাঁদছেন পলক, চুপ আনিসুল হক। হত্যা মামলায় গ্রেফতারের পর এখন রিমান্ডে আছেন গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী, প্রতিমন্ত্রী, এক উপদেষ্টা এবং সেনাবাহিনী চাকরিচ্যুত এক কর্মকর্তা। তবে জিজ্ঞাসাবাদে তারা কেউ অভিযোগ স্বীকার করছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না, প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন। এমনকি 6 বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায় দায়িত্ব নিতে অস্বীকার করে যাচ্ছেন। তিনি বলছেন, মন্ত্রণালয় চালালেও কোনো কিছুই তিনি একা করেননি। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন যে 6 বছর ধরে উনি মন্ত্রণালয় চালাচ্ছেন, কিন্তু একা উনি কোনো কিছু করেনি। উনি কারো হুকুমে বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেছেন, উনি এটাই বোঝাতে চাচ্ছেন। উনি একা কোনো কিছু করতে পারেন নাই। এই কথাটার কিছুটা হলেও যৌক্তিকতা রয়েছে আমার কাছে, তাই মনে হয়। কারণ আহ, আমরা জানতাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় পলককে এই দায়িত্ব দিয়েছিলেন এবং পলক জয়ের অর্ডারেই কাজ করত। কারণ শেখ হাসিনা তথ্য প্রযুক্তি ব্যাপারে খুব একটা উনি এক্সপার্ট ছিলেন না, যার ফলে জয় যে বুদ্ধি পরামর্শগুলো দিত সেগুলোই পলক বাস্তবায়ন করত। এবং পলক প্রতিমন্ত্রী হলেও ওনার প্রভাব ছিল মন্ত্রীদের থেকেও কম নয়, বরঞ্চ কিছু ক্ষেত্রে মন্ত্রীদের থেকেও বেশি ছিল তার প্রভাব। এত গাম্ভীর্য, এত অহংকার, এত ক্ষমতা আজ কোথায়? আজ পলককে কোশ্চেন করলে পলক কাঁদছে। পলক কোনো কোশ্চেনের আনসার দিতে পারছে না, বাচ্চা ছেলেদের মতো ফেল ফেল করে কাঁদছে। এই ক্ষমতা কোথায় গেল? আমাদের আরেকজন মন্ত্রী, যিনি দীর্ঘ সময় আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, সেই আনিসুল হককে কোশ্চেন করা হচ্ছে, এবং ওনাকে কোশ্চেন করা হলে উনি নাকি কোনো কথাই বলছেন না, উনি কোনো কোশ্চেনের জবাব দিচ্ছেন না। এবং আমাদের আরেকজন খুব প্রভাবশালী ব্যবসায়ী বাংলাদেশের এবং শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, আলোচিত আরেকজন মেজর জেনারেল জিয়াউল আহসানও এই রিমান্ডে রয়েছেন। এবং সালমান এফ রহমানকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি বলছেন যে আমি একজন ব্যবসায়ী, ব্যবসার প্রয়োজনে দেশ ও দেশের বাইরে টাকা পয়সা লেনদেন করতে হয়েছে তার। বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তিনি। বাংলাদেশের বলা হয়, বাংলাদেশে ওনার নাম ছিল দরবেশ বাবা। বাংলাদেশের শেয়ার মার্কেট কেলেঙ্কারির মূল হোতা হিসেবে তাকে অভিযুক্ত করা হয়। ওনাকে বলা হয় বাংলাদেশের যে আর্থিক কেলেঙ্কারি, শেয়ার মার্কেট লুট এবং হাজার হাজার মানুষের পথে বসে যাওয়া এবং অনেকের আত্মহত্যা করার পিছনে সালমান এফ রহমানের হাত রয়েছে। বাংলাদেশের কিছু ব্যবসায়ীর কাছে বাংলাদেশের বেশিরভাগ টাকাই তাদের কাছে ছিল এবং ব্যাংকগুলোও তারা নিঃস্ব করে ফেলেছিল, শূন্য করে ফেলেছিল। তাদের মধ্যে একজন
ছিল এই আমাদের সালমান এফ রহমান। উনি প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন এবং ব্যাংকগুলোকে নিঃস্ব করে ফেলেছেন তিনি। আমরা আশা করব ওনাদের অনতিবিলম্বে শাস্তি হবে এবং বিচারের আওতায় এনে ওনাদেরকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমি। এবং সালমান এফ রহমান ওনাদের মতো যারা ব্যবসায়ী রয়েছে, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে দেশের বাইরে এবং ব্যাংকগুলো লুট করেছে, তাদের কাছ থেকে অর্থ ফিরিয়ে এনে তা আবার দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হোক, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক, সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।